মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2025 সালের ফিজিক্সের পুরো 70 নাম্বার সলভ করব। চলো তাহলে শুরু করছি। দেখো একে যে প্রশ্ন রয়েছে এমসিকিউ, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। দেখো একের 1 নম্বরে বলেছে E0 তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতরে একটি আধান কিউ আছে। ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে। দেখো যারা অপশন নাম্বার সি করেছো Q/6ε0 তাদেরটা একেবারে অ্যাকুরেট। তুমি চিন্তা করো, দেখো গাউসের সূত্র অনুসারে কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে। তো গাউস কি বলেছিলেন জানো, একটা বদ্ধ পৃষ্ঠের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স হলো পৃষ্ঠের অভ্যন্তরে থাকা মোট আধানের 1/ε0। হ্যাঁ, এটা কিন্তু নিয়মে বলে। এইবার তুমি চিন্তা করো, এখানে প্রশ্নতে কি বললো যে ঘনকের ক্ষেত্রে কয়টা তল থাকে আমরা জানি 6টা, তাই না? তাহলে এবার কী হবে দেখো তো, এখানে 6টা তল, অর্থাৎ প্রত্যেকটা গাউসের তলে গাউসের সূত্র অনুসারে কী বলে যে প্রত্যেকটা তলে কিন্তু আধান সমানভাবে বণ্টিত হবে। 6টা তল, কয়টা তল? 6টা তল, তাহলে 6টা তলে ইকুয়াল বণ্টিত হবে। তাহলে কী হবে দেখো 1/6 আরে হবে, অর্থাৎ 1/6ε0। টোটাল আধানের মান কত? টোটাল আধানের মান হচ্ছে কিউ, তাহলে Q/6ε0 হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে গাউসের উপপাদ্য তো এটা বললো। এইবার কথা হচ্ছে যদি তোমরা যেই বা নিট দাও তাহলে আমাদের কনসেপ্ট জানতে হবে। দেখো লক্ষ্য করো, যদি 6টার বদলে 12টা বলতো তাহলে কী হতো বলো তো? Q/12ε0 হতো। যদি 10টা বলতো তাহলে কিন্তু Q/10 হতো। 8টা বললে 8 হতো, 9টা বললে 9টা হতো। এরকম কিন্তু কনসেপচুয়াল আমাদের উত্তর করতে হবে। ওকে, বুঝতে পারছো? চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান হয়। এক্ষেত্রে কী হয় বলো তো, এদের মধ্যবর্তী কোণের মান কিন্তু এই দেখো, এটাকে কি বলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কী বলে? 90 ডিগ্রি, অর্থাৎ এইভাবে হয়। এবার গল্পটা হচ্ছে 90 ডিগ্রি হলে তাও হতো, π/2 হলো তাও হতো, সমকোণ হলো তাও হতো। তার মানে এদের মধ্যবর্তী কোণ হবে কত? 90 ডিগ্রি। এবার গল্পটা হচ্ছে এই যে 90 ডিগ্রিটা কেন হবে? তুমি চিন্তা করো যে তড়িৎ বলরেখা হলো এমন একটি রেখা যার কোনো বিন্দুতে স্পর্শক সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে, তো আমরা এটা জানি। কিন্তু আমরা যদি বলি যে এক্ষেত্রে যে তড়িৎ বলরেখা সর্বদা সমবিভব তলের মধ্যে লম্বভাবে থাকে, এই দেখো লম্বভাবে কিন্তু থাকছে। কারণ যদি তারা লম্বভাবে না থাকে, যদি লম্বভাবে না থাকতো, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ফর্মেশনটা না করতো, তাহলে কি হতো? আমাদের সায়েন্সের লজিক, ফিজিক্সের লজিক জানতে হবে। তাহলে কি বলো তো, তড়িৎ এই যে তড়িতের উপর যে টোটাল যে আধানটা রয়েছে সেই আধানে কিন্তু টোটালটা, অর্থাৎ যে বিভবটা আছে সেই বিভবের কিন্তু পরিবর্তন ঘটে যেত। অর্থাৎ বিভব পরিবর্তনের জন্যই কিন্তু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ফর্মেশনের জন্যই কোনো রকম বিভবের পরিবর্তন আমরা বলবো না যে ঘটছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট হলো। এরপর চলে আসছে দেখো পরবর্তী প্রশ্ন। বর্তনীতে দেওয়া আছে AB = 6 ওহম, BC = 3 ওহম, CD = 6 ওহম, D = 12 ওহম এবং G = 10 ওহম। একটা সুন্দর দেখো ছবি আছে, আর খুব ইজি ম্যাথমেটিক্সটা। তো টোটাল প্রবাহ মাত্রা, অর্থাৎ গ্যালভ্যানোমিটারের প্রবাহ মাত্রা আমাদের কত সেটা বের করতে হবে। তো দেখো এই ক্ষেত্রে আমরা মেনলি হুইস্টন ব্রিজ যেটা রয়েছে না, হুইস্টন ব্রিজের যে বর্তনী তার উপর ডিপেন্ড করে কিন্তু ম্যাথমেটিক্সটা করবো। তো অনেকে অনেকভাবে করছো, কিন্তু হুইস্টন ব্রিজের নীতিতে করো, দেখবো এটা একদম ইজি মনে হবে। দেখো এই ক্ষেত্রে আমরা হুইস্টন ব্রিজে কী বলি যে দুটো বাহুকে যদি আমরা কম্পেয়ার করি, অর্থাৎ AB বাই বলতে পারি কীরকম, BC বলে একটা বাহু হতে পারে। AB/BC = কী বলবো আমরা? দেখো হুইস্টন ব্রিজে বলে AB/BC = DA/ কী বলবো? DA/ বলবো হচ্ছে কি CD, অর্থাৎ দুটো বাহুর কম্পারিজম, অর্থাৎ AB/BC DA/CD। এইবার এই ছবিতে তুমি পাবে, দেখো এখানে 6 আছে, 2 আছে, 12 আছে, তাই না? তাহলে দেখো চিন্তা করে দেখো 6/3 একটা কনসেপ্ট আসলো, আর একটা কনসেপ্ট কি আসলো 12/6। ভালো করে বোঝো, একদম ইজি ম্যাথমেটিক্স। টোটালটাকে যদি রেশিও করো, কাটাকাটি করো, দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের 2:2, অর্থাৎ 2 = একটা সিস্টেম আসছে, তাই কি না? এবার 2:2 সিস্টেম, এটা কিন্তু টোটাল আমরা কনসেপ্টটা বুঝলাম। এবার যেহেতু ব্রিজটা কি ভারসাম্যপূর্ণ, হুইস্টন ব্রিজ আমরা কি জানি যে ব্রিজটা কী হয়, ভারসাম্যপূর্ণ হয়। ওকে, যেহেতু ভারসাম্যপূর্ণ তাই গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাবে না। এবার যদি প্রবাহই না যায় তাহলে গ্যালভ্যানোমিটারের মধ্যে প্রবাহটা কী হবে? 0। প্রবাহ যাচ্ছে না, প্রবাহ কী হবে? 0 হবে। অর্থাৎ কনসেপ্ট ছিল আমরা কী পাচ্ছি? 0 অ্যাম্পিয়ার পাচ্ছি। এই ক্ষেত্রে আমি বলতে পারি যে যারা অপশন নাম্বার ডি = কী করছে 0 করছে, তাদেরটা কিন্তু অ্যাকুরেট হচ্ছে। কেন হচ্ছে? কারণ এক্ষেত্রে কোনো প্রবাহই যাচ্ছে না, টোটাল ক্যালকুলেশন করলে পারে। কনসেপ্ট হলো? চলে আসছে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন। একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চুম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। আচ্ছা করুক, যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ হবে। দেখো এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের ব্যাসার্ধ বলছে কি? আর বলছে চুম্বক ক্ষেত্রের ব্যাসার্ধ আর। ওকে দাঁড়াও একটু মুছে নেই, সাথে থাকবে, টোটাল লজিক্যালি আমরা বুঝবো। ব্যাসার্ধ কি বলছে? আর। ব্যাসার্ধ কি বলছে? আর, তাই তো? আচ্ছা, বৃত্তাকার পথে আবর্তন করছে, যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে শক্তির পরিমাণ দ্বিগুণ। আচ্ছা এই ক্ষেত্রে একটা কনসেপ্ট লাগে, তোমরা মহাকর্ষ সূত্র পড়ছো না ক্লাস
11-এ। তো মহাকর্ষ, তো সেই জায়গাটায় আমরা বলবো যে অভিকেন্দ্রিক বল, অপকেন্দ্রিক বল একটা পার্ট থাকে, মহাকর্ষের পরে একটা চ্যাপ্টার ছিল। তো অভিকর্ষ বল, অভিকর্ষ বল, অপকেন্দ্রিক বল, দু রকমের বল, অলিক বল হয়। তো দেখো একটা অভিকেন্দ্রিক বল হয় যেটা mv²r দ্বারা রিপ্রেজেন্টেশন করি। আর এই চ্যাপ্টারের নাম কি? এখানে তড়িৎ আমরা পড়ছি, কি পড়ছি? চুম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে আবর্তনরত শক্তির পরিমাণ। তো এই ক্ষেত্রে দেখো চুম্বক ক্ষেত্র যেহেতু বলছে, তড়িৎগ্রস্ত কণা যেহেতু বলছে, তো সেক্ষেত্রে আমরা আধানের পরিমাণটাকে QVV বলবো। দেখো অনেকে নিট দিবে, যেই দিবে, তাদের জন্য আমি বলছি যে স্পেশালি দেখো। আর আমাদের নিটের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপচুয়াল আর প্রিভিয়াস ইয়ার সলভ হবে। খুব তাড়াতাড়ি দেখা শুরু করে দাও, প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে প্রিপারেশন করো, কনসেপ্ট রেডি করো, দেখবে এমনি ভালো হবে ফিজিক্সে। এবার দেখো mv²r কি কষ্ট আমরা কী পাচ্ছি? QVV চুম্বক ক্ষেত্র যেটি বলছে আর, কনসেপ্ট ক্লিয়ার? তো এর উপর বেস করে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে পরে আমাদের একটা দেখো টোটালটা একটা রুট ওভার দিয়ে আসবে। আমাদের ব্যাসার্ধ কী ছিল? আর, তো সেই ব্যাসার্ধর কী হবে? রুট ওভার টু গুণ হবে। যে ব্যাসার্ধ দেওয়া থাকবে তার কী হবে? √2 গুণ আর। অর্থাৎ যদি এই ক্ষেত্রে আমি যদি বলি ব্যাসার্ধ P, তাহলে সেক্ষেত্রে কী হবে? √2P হয়ে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? যে ব্যাসার্ধ তার কী হবে? √2P হবে। এবার কথাটা হচ্ছে কীভাবে আসবে? এটার স্কোয়ার রুট ক্যালকুলেশন করবা, আর এর মান বের করবা, দেখবা বেরোবে কি? √2r। অর্থাৎ অপশন নাম্বার এখানে বি বলতে পারি যে √2r। এবার গল্পটা হচ্ছে তুমি দাদা এমন করে সলভ করাচ্ছ কেন? আমি তোমাদের এটাই বলতে যাচ্ছি যে তোমরা ফিজিক্সে যে সমস্ত কনসেপ্ট পড়ছো কি না, তোমাদের টোটাল কনসেপ্টের থেকে প্রশ্ন হয়েছে। টোটাল কনসেপ্টের থেকে এই যে হুইস্টেন ব্রিজ বললাম, গাউসের উপপাদ্য বললাম, এখানকার যে অ্যাজুমশন কিনা, সেই অ্যাজুমশনের উপর বেস করে কিন্তু কিছু থিওরি, সেই কনসেপ্টের উপর বেস করে, অর্থাৎ থিওরির পার্টের থেকে কিন্তু কিছু চেঞ্জ করে কিন্তু অঙ্কগুলো দিচ্ছে। সেম নিটেতেও কিন্তু তাই, নিটে ক্যালকুলেশন করতে লাগে, টোটালি থিওরির উপর বেস করে কিন্তু আমাদের আগাতে হয়। ওকে, চলো নেক্সট প্রশ্নটা পড়ি। দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের চুম্বক ভ্রামক সমান হলে তড়িৎ প্রবাহের অনুপাত হবে। হ্যাঁ, ক্রিটিক্যাল কোশ্চেন মনে হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো যে বৃত্তাকার লুপের ক্ষেত্রে চুম্বক ভ্রামক কী হয়? একটা বৃত্তাকার লুপের ক্ষেত্রে চুম্বক ভ্রামক ধরলাম আমি, সেটা হচ্ছে এম। কী ধরলাম? এম। সেই চুম্বক ভ্রামক এম ইকুয়ালস কী হয়? তার আই ইন্টু বলবো হচ্ছে এ। এবার গল্পটা হচ্ছে এই যে আই হচ্ছে কি বলতো? তড়িৎ প্রবাহ। বুঝতে পারলে? আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এটা কি বলতো? এ হচ্ছে লুপের ক্ষেত্রে বলে। অর্থাৎ এ বলতে কি? এ বলতে এরিয়া, আই বলতে প্রবাহ মাত্রা, আর এই এমটাকে বলা হবে কি? চুম্বক ভ্রামক। এটা হচ্ছে সূত্র। এইবার এখান থেকে তুমি দেখো এর একটা মান পাবে, অর্থাৎ এই যে এরিয়া যেটা পাবে, এরিয়ার একটা সূত্র পাবে কি না? তারপরে সিমিলার হতে এম এর একটা সূত্র পাবে। এইবার যদি বলো দুটো লুপ, কয়টা লুপ? দুটো লুপ। কয়টা লুপ তৈরি করছে? দুটো লুপ। এখানে কনসিডার আমি দুটো লুপ কিন্তু এক্ষেত্রে চিন্তা করতে পারি, দুটো লুপ। তো প্রথমত এই দুটো লুপ কী হবে বলো তো? এই কোশ্চেন অনুসারে, কোশ্চেনে যেহেতু বলছে যে 1:2 এবং চুম্বক ভ্রামক সমান, অর্থাৎ এক্ষেত্রে ভ্রামক সমান হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে m1 = m2 হয়ে যাচ্ছে। দেখো কনসেপ্ট এটাই, m1 = m2 হচ্ছে। কী হচ্ছে? m1 = m2। এবার m1 m2 হওয়ার জন্য এবার টোটালটা যদি আমরা এই ক্যালকুলেশনে বসাই, এই যে আই এ যদি বসাই, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে এবার কী আসবে বলো তো? টোটালটা ফার্স্ট পার্টে আসবে আমাদের, একটা আসবে হচ্ছে 4, একটা আসবে হচ্ছে 1। টোটালটা ক্যালকুলেশন করে দেখবে 4:1 আসবে। তো এই কারণে আমি বলতে পারি যে অপশন নাম্বার এ ইজ কারেক্ট। তার মানে মূল কনসেপ্টটা আমাদের কী ছিল? এটার উপর বেস করে এটা, এবং এর সঙ্গে সঙ্গে এটার রুলস কী আছে, আই কী আছে, এগুলোর পুটিং ভ্যালু এখানে যেরকম তোমাদের দেওয়া আছে কি বলো তো? 1:2 আছে, তারপরে যেরকম আছে সমান আছে, অনুপাতগুলো সমান আছে, এর উপর বেস করে কিন্তু আমাদের আঘাত হচ্ছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন চলে আসছি। 6 নম্বর প্রশ্ন, একটি তারের কুণ্ডলিতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রবাহ মাত্রা 2 এম্পিয়ার থেকে -2 এম্পিয়ারে পরিবর্তিত হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। উক্ত কুণ্ডলীর আবেশাঙ্ক এল হবে। দেখো প্রথমতই আমাদের লজিক জানতে লাগবে, যে লজিকটা কী ছিল। দেখো আমরা জানি যে এল ইকুয়ালস টু কী হয়? এল ইকুয়ালস টু আমরা লিখতে পারি ই বাই DI/dt আমরা লিখতে পারি, তাই না? এটা বাই আকারে লিখলাম DI/dt। আচ্ছা, ডিআই বলতে কি? দেখো ডিআই বলতে কি? -2 এম্পিয়ার থেকে -2 এম্পিয়ার, অর্থাৎ মাইনাস থেকে এটা আসলে তার টোটাল 4 এম্পিয়ার আসছে। আমাদের ই এর মান চলে আসলো এটা। এইবার আমাদের দেখো টোটালটা এল এর মান যদি বের করি, এল ইকুয়ালস টু 8 ভোল্ট। 8 ভোল্ট ডিভাইডেড বাই, দেখো 8 ভোল্টই তো আছে এখানে, 8 ভোল্টই আছে। 8 ভোল্ট ডিভাইডেড বাই, দেখো এটা কী হবে? এখানে লিখি, হ্যাঁ, এখানে আসতে হচ্ছে 4A, মানে 4 আসছে, ডিভাইডেড বাই লিখবো হচ্ছে কি 0.05। ক্যালকুলেশন করলে কী হবে? টোটালটা 8 মাল্টিপল 0.5 ডিভাইডেড বাই হবে 4। তাহলে এখান থেকে কাটলে এবার আসবে 2, এখান থেকে গুণ করলে আসবে কি 0.01। বাস, অ্যান্সার কমপ্লিট। অর্থাৎ আমাদের 0.01 আসছে, অর্থাৎ এখানে অপশন নাম্বার বি ইজ কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? 0.1 আসছে, ক্যালকুলেশন করলে 0.1, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ কারেক্ট। আর এককটা কী হবে? এটা হেনরি এককে ক্যালকুলেট হবে, অর্থাৎ অপশন নাম্বার বি 0.1 হবে কারেক্ট। হলো কনসেপ্ট। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নে।
নেক্সট প্রশ্ন দেখো এখানে বলছে যে 7 নম্বরে ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরিবর্তিত প্রবাহের সাথে যুক্ত এলসিয়াস শ্রেণী সমবায় বর্তনীতে বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে যখন, এটা তো থিওরাম বেস প্রশ্ন। দেখো এই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট হচ্ছে অপশন নাম্বার সি ওমেগা এল ইকুয়ালস টু 1/ওমেগা সি লিখতে পারো। এবার কথা হচ্ছে এলসিআর সমবর্তনীতে কী হয় বলো তো, প্রতিবন্ধকতা যেটা জে আর থাকে সেটা স্কোয়ার রুট আকারে বের করতে বলে আর স্কোয়ার মানে হচ্ছে এক্সএল মাইনাস এক্সি বলে একটা পার্ট হয়, ডিভাইডেড টু দি পাওয়ার স্কোয়ার হয়, যেখানে আর হচ্ছে রোধ আর এক্সএল মাইনাস ওমেগা এল যেটা হলো সেটা হচ্ছে আবশ্যক প্রতিবন্ধকতা, যেটা বাধাটা হচ্ছে। তো এক্স ইকুয়ালস টু 1/ওমেগা সি হলো ধারকীয় প্রতিবন্ধকতা। বাস এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, তার মানে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট। এবার চলে আসছে দেখো 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হলো, এখানে কী হবে বলতো, এটা হবে মাইক্রোওয়েভ তরঙ্গ। কারণ কি বলতো, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, এর কারণ আছে। এই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ছোট, কেন ব্যবহার করবা, প্রথমত এর তরঙ্গদৈর্ঘ্য ছোট, আর এটা কি বলতো বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সহজে যেতে পারে। এই যে তরঙ্গটা রয়েছে মাইক্রোওয়েভ, এটা বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সহজে যেতে পারে, প্লাস এর তরঙ্গদৈর্ঘ্য ছোট, আর মাইক্রোওয়েভের কম্পাঙ্ক বেশি হয়, এর মাধ্যমে প্রচুর পরিমাণ কী বলতো তথ্য, ওই যে তথ্য হয় না কমিউনিকেশন সিস্টেমে যে তথ্য ডাটা, সেটা কিন্তু আমরা প্রেরণ করতে পারি। তো এই হচ্ছে বিষয় গেল। এবার চলে আসছি দেখো, তার মানে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট হলো। আমরা কি বলবো 8-এর এ নাম্বার হলো রাইট। 9 নম্বর, একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন পি হলে এর সঙ্গে জড়িত ডি বগলি তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন 0.5% ইলেকট্রনের প্রারম্ভিক ভরবেগ ছিল। তো এটা দেখো একদম সিম্পল একটা ক্যালকুলেশন। আমরা প্রথমত এই ডি বগলি যেহেতু বলে দিল, তো ডি বগলি থিওরি লাগিয়ে দিই, আমাদের তো আরও এটা সোজা প্রশ্ন, তাই না? তো আমরা প্রথমত ডি বগলি তত্ত্বতে কী বলে, যে ল্যামডা ইকুয়ালস টু কী বলে বলো, ডি বগলি তত্ত্বতে কী বলে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, মনে পড়ছে? তো যেখানে এইচ হলো কি বলো তো প্ল্যাঙ্কের ধ্রুবক, ওই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলা হয়, আর পি হচ্ছে কি ভরবেগ। তার মানে পি হচ্ছে কি, তার মানে বলতো মোমেন্টাম, এই হচ্ছে কি তার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তাই তো? এটা আমরা জানি। এইবার আমাদের বের করতে বলছে তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন। তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন যদি আমরা প্রথমে তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন বের করতে হবে, তারপর বাকিটা করতে হবে। দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেল্টা বাই গামা, এটা আলটিমেটলি আমরা কী পাচ্ছি বলো তো, মাইনাস ডেল পি বাই, এখানে অনেক লজিকই কাজ করে, তো মেন লজিক আমরা এখানেই বের করবো। দেখো তো আলটিমেটলি দেখো এই কনসেপচুয়াল যদি আমরা পড়ি, যে দেখো এখানে ডেল্টা ল্যামডা বাই ল্যামডা এর মান কত, দেখো 0.05% সম্ভবত, তো এটা পার্সেন্টেজ দেওয়া আছে। তারপরে এই মানটা তো পেলাম, এটাকে আলটিমেটলি আমরা যদি কী বলবো পার্সেন্টেজ 0.005 এরকম আসছে আমাদের, তাই তো 0.0005 এরকম আসছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এরকম একটা ক্যালকুলেশন করলাম, একদম সিম্পলভাবে নিয়ে নিলাম মানটা। আচ্ছা, এরপরে আমাদের একটা কন্ডিশন পাবো হচ্ছে কি বলতো, ডেল পি ইকুয়ালস টু পি। এখানে যে কন্ডিশন বলছে প্রশ্নটা, তাই ডেল পি ইকুয়ালস টু পি। তা আমাদের দেখো এখানে আসছে কি 0 পয়েন্ট, এখানে লিখে 0.0 পয়েন্ট কী আছে 0.005, অর্থাৎ লিখতে পারি 0.05, এটা মুছলাম, হ্যাঁ, এটা ইকুয়ালস টু আমাদের বের করতে হবে। দেখো পি বাই ক্যাপিটাল পি বাই ছোটো হাতের একটা পি নিলাম মোমেন্টামের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা ছোটো হাতের পি যেটা আমাদের বের করতে বলছে, যে প্রারম্ভিক ভরবেগ মানে স্টার্টিং ভরবেগ কত আর আগে কোনটা ছিল। তো প্রারম্ভিক ভরবেগটা আমরা বলবো যে পি ডিভাইডেড বাই লিখবো কি বলতো 0.05। তো দেখো এখানে ক্যালকুলেশনটা যদি আমরা করি, তাহলে পরে এই টোটালটা ক্যালকুলেশন করলে পারে, তো আমরা পি মাল্টিপাল সেই বাচ্চাদের মতো নিয়ম করব, আমরা ডিভাইডেড বাই 5 করবো, বাস এটা কাটাকাটি করলে কত হবে 200। তাহলে আমাদের দেখো আসছে কত 200 পি আসছে, অর্থাৎ আমাদের অপশন নাম্বার এই ক্ষেত্রে বি হচ্ছে কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারলে? এবার দেখো 10 নম্বর, ইয়ং রেখাচিত্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত 4:1 হলে ব্যতিচার জালের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত হবে। দেখো আমার চোখে একটা প্রবলেম চলছে, তো এই কারণে চশমা পড়ছি। আমার খুব তাড়াতাড়ি চোখের একটা অপারেশন আছে, ওকে, অপারেশন আছে কিছুদিনের মধ্যেই। চলো দেখো এই প্রশ্নটার অ্যান্সার যদি বলি, তো এই ক্ষেত্রে যারা 9:1 করেছে তাদেরটা ঠিক। এবার কথা হচ্ছে 9:1 কেন হচ্ছে, দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত, এটা কিন্তু তোমাদের এবিটিএ টেস্ট পেপারে এই টাইপের একটা প্রশ্ন ছিল। আমার মনে আছে যে আমি এটা করিয়েছিলাম আমার স্টুডেন্টদের, তো এবিটিএর থেকে প্রশ্ন, এটা এবিটিএর এই টাইপের প্রশ্ন আমি সলভ করছিলাম মনে হয়। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার একটা অনুপাত হয়, তো সেই অনুপাতটা আমাদের এখানে বের করতে হবে, এটা 9:1 হবে। এবার গল্পটা হচ্ছে যদি থিওরিটা বোঝা যায় তাহলে কী হবে, দেখো প্রথমত আমরা জানি যে আই ভেরিজেস কী হয়, আই ভেরিজেস হয় হচ্ছে এ স্কোয়ার। এবার এটা হলে কি বলো তো, এটা হলো বিস্তার, আর আই মানে তো জানোই প্রবাহমাত্রা তীব্রতা, তো এটা গেল। তো ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত আমাদের কী আছে, দেখো 4:1 আছে,
তাই তো? তো বেদের অনুপাত 4:1 যদি থাকে তাহলে এদের বিস্তারের অনুপাত দেখো, এই যে এখান থেকে দেখো, এখান থেকে, তাহলে এ আলটিমেটলি আমি কি বলতে পারি যে √i বলতে পারি। তাহলে এর বেদের অনুপাত কি √4:1 এর অনুপাতটা হবে, মানে যা আসবে তার হচ্ছে কি √ আকারে হবে। তাহলে এটা আসবে কি একটা 2, এটা আসবে 1, বাস 2:1। এটা আমরা বুঝলাম যে এরকম একটা বিস্তারের অনুপাত। এটা কি বলতো, এটা হচ্ছে বিস্তার, হ্যাঁ বিস্তারের অনুপাত এটা হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার? তো এই ক্ষেত্রে সর্বোচ্চ তীব্রতা যেটা আইম্যাক্স আমরা ধরবো, আইম্যাক্সের ফর্মুলাতে কী বলে যে আইম্যাক্সটা কী হয় বলো তো? এটা নিট লেভেলের প্রশ্ন, নিট লেভেলের প্রশ্ন এই সাইডে লিখি, দেখো নিট লেভেলের প্রশ্নতে আইম্যাক্স যেটা হয়, আইম্যাক্সের একটা মান হয় আর আই মিন একটা মান হয়। তো আই ম্যাক্স এবং আই মিনের একটা মান আমাদের করতে হবে। তো দেখো আই ম্যাক্স এবং আই ম্যান মানে A1 + A2 যেটা পাচ্ছি তাদের আমার কী করতে হবে বলো তো, স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করলে আলটিমেটলি আমাদের এটা মান কত পাচ্ছি, তুমি চিন্তা করো, এখানে কত ছিল 2 ছিল প্লাস ছিল 1, তাহলে 2 আর 3 যোগ করলে 3-এর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9, রাইট? আর আই মিন বলতে একদম সর্বনিম্ন মান কোনটা আছে, সর্বনিম্ন মান বলতে দুটোর মধ্যে বিয়ে করে দেবো, বাস বিয়ে করে দাও, A2 - A1 করে দিতে পারি, বা আমরা A1 A2 কি ধরলাম সেটার উপর ডিপেন্ডেবল। তো A1 - A2 করে দাও, বাস এর উপর স্কোয়ার করে দাও, তাহলে 2 - 1 এর স্কোয়ার করলে কত আসবে বলো, 1-এর স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ আমাদের উত্তর আসছে একটা 9, একটা আসছে 1, অর্থাৎ 9:1 হবে অ্যাকুরেট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার আমাদের ডি হচ্ছে কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছো? নেক্সট 11 নম্বর, একটি আলোক রশ্মি 1.5 প্রতিশতাঙ্ক মিউ বিশিষ্ট এবং 5 mm বেধের কাছের ফলকের মধ্যে দিয়ে যেতে সময় লাগবে। দেখো এখানে এটা ক্যালকুলেশন করতে লাগবে। তো তোমাদের কিন্তু নিটের ক্লাস শুরু হবে, সাইন্সে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর নিটের ক্লাসগুলো রেগুলার করো, হ্যাঁ। নিট বা জেইর ফিজিক্স যদি করো তাহলে অবশ্যই চ্যানেলে থেকো, ক্রিটিক্যাল কনসেপ্টের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করবো, বলবো না যে আমি পারবো, তবে চেষ্টা করবো একটা ভালো জায়গায় তোমাদের নিয়ে যাওয়ার। তো এরপরে 11 নম্বর প্রশ্নটা 1:5 প্রতিশতাঙ্ক রয়েছে। তো দেখো প্রথমত থিওরিতে কী বলে যে কাচের মধ্যে আলোর যে বেগ রয়েছে, দেখো সেই বেগটাকে আমরা যদি ভি ধরি, সেই বেগটা ভি সমান কী হয়, আলোর বেগ ডিভাইডেড বাই কী হয়, মিউ। এবার কথা হচ্ছে কি সি বলতে কি, এখানে সি হচ্ছে শূন্যস্থান আলোর বেগ, 3×10⁸ মিটার বা 3×10 সেমি বলতে পারো, আর মিউ হচ্ছে কি কাচের প্রতিসারাঙ্ক। কনসেপ্ট ক্লিয়ার হলো? আর ভি বলতে ওই কাচের মধ্যে যে বেগটা রয়েছে। এইবার ভি এর মানটা কি, দেখো এখানে ভি এর মানটা আমরা ধরলাম যে 3×10⁸ ডিভাইডেড বাই, দেখো এটা সি এর মান, সি = 3×10⁸ আসছে, রাইট? এবারে মিউ এর মান এখানে কোশ্চেনে দেওয়া আছে 1.5, একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স, বাস ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর মারো, দেখো 2×10⁸ চলে আসছে। কনসেপ্ট ক্লিয়ার? এটা কি বলতো, এটা হচ্ছে কি, এটা ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ডে। কনসেপ্ট ক্লিয়ার? মিটার পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা অতিক্রান্ত দূরত্ব ডি, এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব দেখো প্রশ্নতে বলছে ডি এর মান হচ্ছে 5 mm, মানে ডি কষ্ট একদম কম 5 mm। তো এটাকে যদি আমরা ইসে কনভার্ট করি, আই মিন মিটারে কনভার্ট করতে 10⁻, কী করতে হবে, 5×10⁻3, এটা হচ্ছে কি মিটারে কনভার্ট করলাম। এবার কিছুই না, বাকিটা ক্যালকুলেশন করতে হবে। কী ক্যালকুলেশন, দেখো সময় কষ্ট আমরা কী জানি, সময় কষ্ট টি কষ্ট জানি যে d/v, তাই না? আমরা ম্যাথমেটিক্সে করি d/v, তো ডিফারেন্সিয়েটের রেসপেক্টে করলে পারে, তো আমাদের d/v। এইবার 5×10⁻ কত আছে, দেখো 5×10⁻3 আছে, -3 আছে, আর নিচে ডিভাইডেড বাই কী হচ্ছে ভি এর মান, আর 2, এই দেখো 2×10⁸, বাস সেটাকে ক্যালকুলেশন করো, সিম্পল ক্যালকুলেশন করতে দেখবো আসবে 2.5×10⁻11, বাস গল্প শেষ। 10 কী বলি -11, এখানে -11। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারলো তো? এই ছিল ম্যাথমেটিক্স, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে। কেন কারেক্ট হচ্ছে ডিটেলস অ্যানালাইসিস করলাম। চলে আসছে নেক্সট প্রশ্ন। একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন n-তম স্তরে উদ্দীপিত করা হয়েছে। ওই উদ্দীপিত স্তর থেকে n এর নিচে সকল স্তরগুলিতে যাওয়ার জন্য ওই পরমাণু থেকে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালী রেখা পাওয়া যেতে পারে। এটা ফর্মুলা। তো ফর্মুলাতে কী বলে যে দেখো n×n-1, n×n-1, এটা হচ্ছে ফর্মুলা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ কারেক্ট। বি ইজ দ্য কারেক্ট, n×n-1। এবার এর তো একটা লজিক থাকবে যে কেন হবে। তো লজিক দেখো, যেহেতু তোমরা নিট পড়বে বা উচ্চ পরীক্ষাগুলো দেবে, দেখো কারণ শোনো, দেখো যখন একটি ইলেকট্রন উচ্চ শক্তির স্তর থেকে, একটা উচ্চ শক্তির স্তর হয়, তারপর নিম্ন শক্তির স্তর, আরও নিম্ন শক্তির স্তর, এভাবে লেভেল ডাউন হচ্ছে। তো যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে লাফ দিচ্ছে, মনে করো স্থানান্তরিত হচ্ছে বা লাফিয়ে পড়ছে, যাচ্ছে, তখন তার যে তখন কী হয় বলো তো, একটা বর্ণালী নির্গত হয়। এবার গল্পটা হচ্ছে বর্ণালী কেন নির্গত হয়, কারণ এখানে ফোটন কণা কিন্তু নির্গত হচ্ছে। এই ফোটন কণা নির্গত হওয়ার জন্য কী হচ্ছে, একটা বর্ণালী, আমরা যেটা বর্ণালীর আকারে দেখতে পাই, অ্যাকচুয়ালি কিন্তু সেটা ফোটন কণার স্রোত। বুঝতে পারলো তো? এবার n-তম স্তর থেকে যদি 1 নম্বরতম স্তরে
আমরা কোনো কিছু স্থানান্তর করি, তাহলে সেক্ষেত্রে মোট একটা সম্ভাব্য বর্ণালীতে আমরা পাবো। তো সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি কী হবে, সেই সংখ্যাটা তোমার এখানে চাওয়া হয়েছে। তো সেই সংখ্যাটার মানে হচ্ছে n × n-1/2। কনসেপ্ট ক্লিয়ার হলো? একদম কেন হলো ডিটেলস বুঝলাম। নেক্সট দেখো 13 নম্বর, ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পটি ও পরিবাহী পটির মধ্যে শক্তির পার্থক্য হবে প্রায়, কি হবে এটা, পার্থক্য হবে প্রায়, এটার মান কি বলতো, এটা হবে হচ্ছে আচ্ছা তার আগে লজিক বলি। দেখো সিলিকনের জন্য একটা নিষিদ্ধ শক্তির ভাগ থাকে, আমরা যেটাকে বলি ফরবিডেন এনার্জি গ্যাপ। এটার মান কি বলতো, এটার মান হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট। এর মান হচ্ছে কি বলতো 1.1 ইলেকট্রোভোল্ট। তার মানে গল্পটা কি এখানে, ঘরের তাপমাত্রায় সিলিকনের একটা যোজ্যতা পটি হবে এবং সেক্ষেত্রে নিষিদ্ধ ভাগ থাকবে, বা সেটাই। তো এক্ষেত্রে যোজ্যতা পটি এবং পরিবাহী পটির মাঝের যে শক্তির পার্থক্য সেটাই কিন্তু কী বলতো, যোজ্যতা পটি হয় আর একটা কী হয়, পরিবাহী পটির মাঝের শক্তির পার্থক্য, সেটা হচ্ছে 1.1। এটা থিওরাম বলবো না, একদম লজিক্যালি প্রশ্ন থেকে তুলে দেওয়া। 14 নম্বর, একটি বিস্তার মডুলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 ভোল্ট এবং সর্বনিম্ন বিস্তার 2 ভোল্ট হলে মডুলেশন সূচকের মান হবে, দেখো এটাও একদম ইজি একটা ম্যাথামেটিক্স। এই ম্যাথামেটিক্সটাও সম্ভবত টেস্ট পেপারে করানো হয়েছিল। দেখো এই ক্ষেত্রে মডুলেশন সূচক যেটা আছে মিউ, আমি কনফার্মেশন কিছু বলবো না, এখান থেকে পাবা ওখান থেকে পাবা, কারণ ফিজিক্সের ক্ষেত্রে কিসের কমন, ফিজিক্স জানলে পরে এমনি করা যাবে অ্যান্সার, না জানতে পারলে কিছুই করতে পারবো না। দেখো মডুলেশন সূচকটা মিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি যে এ ম্যাক্স, সূত্র দেখো এ ম্যাক্স মাইনাস এ মিন, কি এ মিন, হ্যাঁ এটা কিন্তু দরকার আছে, বলছি দরকার আছে নেক্সট এক্সাম দিতে গেলে। এ ম্যাক্স মাইনাস কি বলবো এ মিন, উপরেরটা প্লাস উপরেরটা মাইনাস, নিচেটা হচ্ছে প্লাস। কনসেপ্ট ক্লিয়ার? এবার কথা হচ্ছে এ ম্যাক্সের মান কত আছে কোশ্চেনে, এ ম্যাক্সের মান হচ্ছে 10, এ ম্যাক্স আছে 10, এ ম্যাক্স আছে হচ্ছে 10, ওকে। আর আছে হচ্ছে এ মিন আছে, এ মিনের মান কত আছে, তো এই ক্ষেত্রে দেখো একটা আসছে কি বলতো 2 ভোল্ট আর একটা আসছে হচ্ছে 10 ভোল্ট, 2 ভোল্ট আর 10 ভোল্ট আসছে। তো এই হচ্ছে প্রশ্নটা আমরা করলাম। এইবার এখানে আমাদের মিউ এর মানটা বের করতে হবে, সূচকের মডুলেশন সূচকের মান। তো মডুলেশন সূচক যেটা রয়েছে সেটা মিউ, আমরা বলতে পারি দেখো মিউ ইকুয়ালস টু আমাদের কি আছে, দেখো উপরেরটাই যে ফর্মুলা যেটা আছে এখানে যদি বসিয়ে দেই তাহলে আমাদের আসবে 10 মাইনাস 2 আর 10 প্লাস 2, তাহলে উপরে 8, নিচে আসছে কত আমাদের 12। তো 10 12 এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে এখানে আসবে হচ্ছে 2, এখানে আসবে 3, অর্থাৎ 2/3। বাহ, অপশন নাম্বার ডি মিলে গেল, দেখো 2/3, বাস গল্প শেষ। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন, গ্রুপ এর যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত সূত্রগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। খুব ভালো, একটি বাক্যে উত্তর দেবো। সুষম চুম্বক ক্ষেত্রে স্থির একটি তড়িৎ কণা কত মানের বল অনুভব করবে, কত মানের বল প্রয়োগ করবে। এই ক্ষেত্রে দেখো একটা সুন্দর লজিক আছে, সেই লজিকটাতে কী বলে যে একটি তড়িৎ কণা যখন কী হচ্ছে যে যখন চুম্বক ক্ষেত্রে স্থির থাকছে, একটা ম্যাগনেটিক আমরা চিন্তা করতে পারি, তার মধ্যে যখন স্থির থাকছে তখন তার উপর কোনো রকম চুম্বক বল ক্রিয়া করছে না। ভালো করে বোঝো, একটা কী বলতো, একটা তড়িৎ কণা হবে, সেই তড়িৎ কণাটা যদি কোনো কারণে কোনোটা চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থির থাকে, তার মধ্যে কিন্তু কোনো রকম চুম্বক বল ক্রিয়া করে না। তো চুম্বকের সূত্র অনুসারে তাই বলে। এবার চুম্বক বলের সূত্র অনুসারে আমরা কী জানি, যে চুম্বক বলের সূত্রতে কী বলে যে এফ ইকুয়ালস টু, আমরা জানি সূত্রটা কী ছিল বলো তো, এফ ইকুয়ালস টু কিউভি, মনে করো কিউভি ভি, একটা অ্যাঙ্গেল তৈরি হয় সাইন থিটা কস থিটা, তো দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সাইন থিটা, অর্থাৎ কিউভি সাইন থিটা। কনসেপ্ট ক্লিয়ার? যেখানে এখানে কিউ বলতে বোঝানো হয় আধান, ভি হলো তার বেগ, আর ভি হলো তার চুম্বক ক্ষেত্র, আর থিটা বলতে ওই যে বলি না যে কণা আর যে চুম্বক ক্ষেত্রের যে মধ্যে কোণ, সেটাই। এইবার গল্পটা হচ্ছে স্থির অবস্থায় ভি এর মান কি 0, রাইট? যেহেতু স্থির অবস্থায় ভি এর মান 0, তাহলে এই জায়গাটায় যদি আমরা 0 বসাই, অর্থাৎ আলটিমেটলি কিউ 0 যা দিয়ে বসাই না কেন সেটা কিন্তু আলটিমেটলি 0 পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে এর মান পাচ্ছি 0। অর্থাৎ এই ক্ষেত্রে বলবো যে কণা কত মানের বল অনুভব করবে, কণা 0 মানের বল প্রয়োগ করবে, অনুভব করবে, অর্থাৎ 0, অর্থাৎ এক্ষেত্রে কোনো বলই কিন্তু অনুভব করছে না। নেক্সট অথবা তো বলছে যে অ্যামোমিটার এবং ভোল্টামিটারের মধ্যে কার রোধ বেশি, অ্যামোমিটার এবং ভোল্টামিটারের মধ্যে কার রোধ বেশি। আচ্ছা তার আগে আমরা চলো যুক্তি জানি যে কার রোধ কেন বেশি হবে, তুমি নিজেই বলবে যে কেন বেশি হচ্ছে। দেখো অ্যামোমিটার বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত থাকে, অ্যামোমিটারের সাথে কী হয়, শ্রেণী সমবায়। এবার কথা হচ্ছে এত ভেঙে অ্যানালাইসিস করছি কেন, ফিজিক্স যত অ্যানালাইসিস করবা, ম্যাথমেটিক্স যত অ্যানালাইসিস করবা, সায়েন্স যত অ্যানালাইসিস করবা, তত তোমার ভালো লাগবে। অ্যামোমিটার কী হয় বলো তো, অ্যামোমিটার বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত থাকে এবং প্রবাহ পরিমাপ করে, এর ক্ষেত্রে প্রবাহ কিন্তু পরিমাপ করছে।
আর যে কারণে দেখো যেহেতু দেখো আবার লজিকটা বলছো, যেহেতু অ্যামিটার বর্তনী কী হয় শ্রেণী সমবায় যুক্ত থাকে, তাই এক কথায় বলতে পারো যে রোধটা কম, এর রোধটা কম হওয়া দরকার, মানে কম টাইপের রোধ হয়। আর ভোল্টামিটার কী বলো তো সমান্তরাল সমবায় যুক্ত থাকে, যে কারণে এর রোধটা কী হয় বেশি হওয়া দরকার। তার মানে ভোল্টামিটার কিসের সাথে যুক্ত? সমান্তরাল সমবায় যুক্ত। আর সমান্তরাল সমবায় যুক্ত থাকলে বাড়াতে কী হয়, তার রোধটা বেশি হওয়া দরকার। তার মানে হচ্ছে কনসেপ্টে কী বলছে যে ভোল্টামিটারে যদি যুক্ত থাকে, ভোল্টামিটারকে হচ্ছে সমান্তরালে যুক্ত, যে কারণে তার রোধ বেশি, আর অ্যামোমিটার হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত, তার জন্য তার রোধ কম। এবার প্রশ্নটা ঘুরিয়ে কোনো জায়গায় দিতে পারতো, তাই কি না? তো ঠিকই আছে। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা কী হচ্ছে, ভোল্টামিটারের রোধ বেশি। কার বেশি? ভোল্টামিটারের বেশি। কেন? কারণ ভোল্টামিটার তো তোমার বললামই ইসের সাথে যুক্ত, সমান্তরাল সমবায় যুক্ত। নেক্সট আছে দেখো 2 নম্বর, লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে? লেঞ্জের সূত্র, দেখো লেঞ্জের সূত্র হচ্ছে ওই কী বলবো, শক্তির যে সংরক্ষণ, শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে, এটা তো তোমরা জানোই। তো এই ক্ষেত্রে যদি ব্যাখ্যা বলতে যাও তাহলে বলবো যে এটি শক্তি সংরক্ষণ নীতির একটি স্পেশাল রূপ বলা যাবে। কারণ এক্ষেত্রে দেখো একটা তড়িৎচালক বল, যেটাকে আমরা আবিষ্ট তড়িৎচালক বল বলি, যে যদি কোনো কারণে বাধা না দিত তবে কী হতো বলো তো, এই শক্তি উৎপন্ন হতো, যা শক্তির সংরক্ষণ নীতি মানে আলটিমেটলি সেটা মেনেই চলতে বলতে পারি। তো লেন্সের সূত্রটা আলটিমেটলি শক্তির সংরক্ষণ সূত্র মেনেই চলে, এটা তো লেন্সের সূত্রতেই বলা আছে। আর দেখো পরের প্রশ্ন 3 নম্বর, প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ ও ঘনমাধ্যমের প্রতিসরণের মধ্যে সম্পর্কটি লেখো। একদম ইজি একটা ম্যাথ, ইজি একটা কনসেপ্ট। তো দেখো আমরা এই ক্ষেত্রে বলবো যে সাইন থিটা ইকুয়ালস টু বলবো যে 1/μ, বা সেটাই কিন্তু হবে আমাদের গল্প। এবার স্নেলের সূত্র অনুসারে কী বলে? স্নেলের সূত্র অনুসারে বলে যে μ1/μ2, দেখো μ1/μ2 ইকুয়ালস টু বলবো যে সাইন থিটা 2/সাইন থিটা 1। ওকে, এটা কিন্তু আমাদের কি বলবো স্নেলের সূত্রতে বলে। এখানে সংকট কোণ বলে দিল একটা সিস্টেম, যে সংকট কোণের যে মান আছে সেটা হচ্ছে μ1, আমি আলটিমেটলি সেটা ধরলাম যে μ, আর μ2 ধরলাম কী বলতো, μ2 ধরলাম এটা হচ্ছে 1, কেন আমাদের এখানে কন্ডিশনে তাই দেওয়া আছে। এটা হচ্ছে ঘনমাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা 1 ধরলাম, লঘু মাধ্যম বা হালকা মাধ্যম। আর থিটাটা ধরলো, আর একটা দেখো থিটা 2 যেটা আছে 90 ডিগ্রি বলছে, আর আরেকটা থিটা 1 যেটা আছে আমরা জানি না, এটা জাস্ট থিটা ধরলাম। এবার বাকিটা ক্যালকুলেশন করো, মান বসাও, তাহলে দেখো আমাদের কী আসছে, মিউ সাইন থিটা যেটা আসছে আলটিমেটলি সবগুলো মান বসালে আমাদের কী আসবে, এখানে বাস 1 চলে আসছে, কারণ এখানে সাইন যেটা আছে সাইন 90 ডিগ্রি, এটার মান তো 1, আর নিচে তো 1 আসছে, তাহলে এটা 1 চলে আসছে, তাহলে মিউ ইকুয়ালস টু আছে 1/সাইন থিটা। বাস টোটাল কনসেপ্ট বুঝলাম যে কেন হলো এটা। ওকে, তাহলে এখানে আমরা এটাও বলতে পারি, বা এখান থেকে আরেকটা কনসেপ্ট আনতে পারি, দেখো সাইন থিটা ইকুয়ালস টু 1/μ। বাস তুমি যেটাতে বোঝো সেটাই হবে। তো তুমি যে একটা লিখলেই হবে, সাইন থিটা ইকুয়ালস টু 1/μ লিখলেও হবে, আর মিউ ইকুয়ালস টু 1/সাইন থিটা লিখলেও হবে। বাস তোমার যেটা ভালো লাগে লেখো। অথবা দিয়ে আছে দেখো, মিউ প্রতিসরাঙ্কের তরলে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যে কী পরিবর্তন হবে? ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? তো ভাবার মতো প্রশ্ন এটা। ফোকাস দৈর্ঘ্য দেখো, এই ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যের তার বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, তাই তো? একটা ফোকাস দৈর্ঘ্য কী হয়, তার বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে। এইবার যা মাধ্যম পরিবর্তনের সঙ্গে কিন্তু পরিবর্তিত হয় না, তো দর্পণের ফোকাস দৈর্ঘ্য মাধ্যমের প্রতিসরাঙ্কের উপরও নির্ভর করে না। যেহেতু নির্ভর করছে না, তার জন্য আমরা বলি যে কোনো রকম পরিবর্তনই কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না, অর্থাৎ উত্তর হবে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। নেক্সট 4 নম্বর, এন শ্রেণীর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যালঘু পরিবাহক কারা? তো এখানে দেখো একটা সিস্টেম কী হয় বলো তো, একটা ফাঁকা জায়গা থাকে যাকে বলা হয় ইলেকট্রন হোল, তাই না? তো এই ক্ষেত্রে দেখো এন শ্রেণীর অর্ধপরিবাহী ইলেকট্রন হলো সংখ্যাগরিষ্ঠ পরিবাহক, এবং হোল হলো কী বলো তো, হোল হচ্ছে সংখ্যালঘু। দেখো দু রকমের হচ্ছে, একটা হচ্ছে সংখ্যাগুরু, একটা হচ্ছে সংখ্যালঘু। তার মানে দুটো সিস্টেম হচ্ছে, একটা হচ্ছে সংখ্যালঘু, একটা হচ্ছে সংখ্যাগুরু। সংখ্যালঘু মানে যেটা বেশি, এবার সংখ্যালঘু কোনটা? সংখ্যালঘু হচ্ছে কোনটা বলো তো, যেটা হচ্ছে হোল, সেটা সংখ্যালঘু মানে পরিমাণটা কম। আর সংখ্যাগুরু কোনটা? যেটা হচ্ছে ইলেকট্রন যেটা হচ্ছে অর্ধপরিবাহী ইলেকট্রন, সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানে বেশি, সংখ্যাগরিষ্ঠ পরিবাহক বলা হয়। এবার চলো নেক্সট প্রশ্ন। আমার তাকিয়ে থাকতে অনেক প্রবলেম হয়, আমি বললাম চোখের প্রবলেম আছে, অপারেশন আছে, তো যে কোনো চশমা পড়াচ্ছি। হ্যাঁ, তো নেক্সট মাস শেষ দেখি। দেখো এর অথবা প্রশ্ন আছে যে কোন তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী অন্তরক হিসাবে কাজ করে? কোন তাপমাত্রায় একটা অর্ধপরিবাহী, কোন তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী অন্তরক? আচ্ছা, অন্তরক মানে কি যার মধ্যে কোনো ইলেকট্রিসিটি যাবেই না, মানে টোটালটাই গ্যাপ, টোটালটাই বন্ধ,
কন্ডাক্টর হচ্ছে কি ইলেকট্রন ফ্লো করবে, সেমি কন্ডাক্টর আধা আধা পরিবহন করবে, আর যেটা হচ্ছে নন কন্ডাক্টর সে কি কোনো কিছুই পরিবহন করে না। এবার কখন পরিবহন করবে না, যদি তুমি একদম সেটাকে শীতল করতে থাকো, শীতল করতে 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 -273°C নিয়ে যাও, 273 সামথিং বলে, এটাতে নিয়ে গেলেও হবে। আর যদি তোমার এটা উত্তর না লিখতে ইচ্ছা না তাহলে লিখে দাও 0 কেলভিন, বাস এটা লিখলেই হলো। 0 কেলভিনে বলতে পারো বা -273°C বলতে পারো, তো হয়ে গেল। চলে আসছে নেক্সট প্রশ্ন, গ্রুপ বি এ। দেখো গ্রুপ বি এর যে প্রশ্নগুলো রয়েছে, যে 5 দুগুণ 10 নম্বর আছে, 3-এর 1 নম্বর, একটি কার্বন রোধকের উপর একটি কার্বন রোধকের উপর আঁকা 4টি বলয়ের রিং যথাক্রমে বাদামি, কমলা, সবুজ এবং রূপালী, ওই রোধকের সম্ভাব্য রোধের মানের পাল্লা নির্ণয়। বাদামি আছে আমাদের 1, তারপরে বাদামি আছে এখানে 1, কমলার মান কত আছে, কমলা আছে হচ্ছে 3, কমলা আছে 3, আর তারপরে সবুজের ক্ষেত্রে দেখো, সবুজের ক্ষেত্রে মান হয় কি, সবুজের ক্ষেত্রে মান কিন্তু অনেক বেশি হয়, এটা কিন্তু 10⁵ দ্বারা ক্যালকুলেট করা হয়। তো জাস্ট এই মানটা মনে রাখবো যে এটার থেকে এই রেঞ্জটা হয়, ওকে। আচ্ছা এটা গেল। অথবা দেখো জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরাল কত মানের শান্ট কি বলছে যে শান্ট যোগ করলে শান্টের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হতো। তো এটা অনেকবার করা হয়েছে অঙ্কটা, প্রচুর সাজেশনও আমি এটা পাবলিশ করছিলাম। তো দেখো এটা শান্টের, আমরা জানি শান্টের ক্ষেত্রে কী হয়, এস ইকুয়ালস টু, আমরা কি জানি শান্টের ক্ষেত্রে যে তার জি ডিভাইডেড বাই কী হয় বলো তো, n-1, এটা জানি। এবার মূল প্রবাহ যদি আই হয়, তবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ হবে যেটা, সেটা হচ্ছে কি বলতো I-1/n ইকুয়ালস টু বলতে পারি কীরকম 1 I ইন্টু দেখো n-1 ডিভাইডেড বাই আমরা কী লিখবো, ডিভাইডেড বাই লিখবো n। তো ভোল্টেজ সমান, যেহেতু ভোল্টেজ সমান, যেহেতু দেখো ইকুয়াল ভোল্টেজের কথা বলছে, তাই বলবো যে I ইন্টু n-1, দেখো I ইন্টু n-1 ইন্টু বলবো কি বলতো, ইন্টু বলবো জি ডিভাইডেড বাই বলবো কি বলতো, ডিভাইডেড বলবো কি n। দেখো ফর্মুলা বসাবো, আর কিছু না, ইকুয়ালস বলবো যে দেখো আইএসজি যেটা পার্টটা পেলাম, তো শান্টের আইএসজি ডিভাইডেড বাই বলবো কি বলতো, এবার বলবো যে n, এই মানটা আমরা পেয়ে গেলাম। বাস বাকিটা ক্যালকুলেশন। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এস এর মান কিন্তু আমরা পাচ্ছি কি বলতো g/n-1। তো হলো কনসেপ্ট। চলে আসছে দেখো নেক্সট 4 নম্বর, চুম্বক প্রবণতা এবং চুম্বক ভেদ্যতার ভিত্তিতে পরাচুম্বক অচুম্বক পদার্থের মধ্যে পার্থক্য। এটা একটা ইজি প্রশ্ন। পরাচুম্বক এবং অচুম্বক পদার্থের মধ্যে দিয়ে পার্থক্য যেটা বলি, তাহলে আমাদের একটা চুম্বকের ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে, একটার ক্ষেত্রে কম হবে অচুম্বকের ক্ষেত্রে। তো পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে যদি বলি যে পরাচুম্বক পদার্থ কী হয়, মেনলি ধনাত্মক বলতে পারো, আর ক্ষুদ্র বলতে পারি, আর চুম্বক ভেদ্যতা 1-এর থেকে সামান্য বেশি হয়। তাহলে পরাচুম্বকের ক্ষেত্রে কী হয় বলতো, বলবে যে এর চুম্বক হচ্ছে কি বলতো ধনাত্মক, আর অচুম্বকের ক্ষেত্রে এটাও ধনাত্মক, এবং এটা প্রবণতা কিন্তু চুম্বক প্রবণতা যেরকম পরাচুম্বকের ক্ষেত্রে অল্প হয়, আর কি বলবো অচুম্বকের ক্ষেত্রে কিন্তু সেটা বেশি হয়। আবার চুম্বক ভেদ্যতা যদি বলি, তাহলে পরাচুম্বকের ক্ষেত্রে বলবো যে এর চুম্বক ভেদ্যতা কী হয়, 1-এর থেকে সামান্য বেশি হয়, আর অচুম্বকের ক্ষেত্রে কী হচ্ছে 1-এর থেকে অনেক বেশি, একটা বেশি হচ্ছে একটা কম হচ্ছে। নেক্সট দেখো অথবাতে আছে যে দুটি দীর্ঘ ঋজু পরিবাহী তার দিয়ে 25 এম্পিয়ার এবং 5 এম্পিয়ার তড়িৎপ্রবাহ একই অভিমুখে প্রবাহিত হচ্ছে, তার দুটির মধ্যে দূরত্ব 4 সেমি হলে তাদের প্রতি একক দৈর্ঘ্যে কত আকর্ষণ বল ক্রিয়া হবে। তো এটা একটা ম্যাথমেটিক্স, একদম সিম্পল ম্যাথমেটিক্স, কিছু নেই। দেখো তো এই ম্যাথমেটিক্সটা আমরা কি বলবো যে আকর্ষণ বল আমরা জানি যে F/L, এই যে দেখো এটা হচ্ছে ফর্মুলা F/L, এটার মান কি হয়, এটার মান হচ্ছে μ0 I1 I2 ডিভাইডেড বাই কী হয়, ডিভাইডেড বাই 2πd, কী বলে 2πd হয়ে গেল। আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে, কিছুই না, বাস মানগুলো বসিয়ে দিতে হবে। দেখো আমরা জানি যে মির মানে 4π × 10⁻, কথা বলো 10⁻, কত হয় -7, 10⁻⁻7 হলো, ঠিক। তারপরে এখানে দেখো প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে 25 এবং 5, বাস এখানে গুণ করে দাও, 25 × 5 ডিভাইডেড বাই 2πd। এবার 2π এর মান তো 2π দাও, ক্যালকুলেটর মারলে এটার মান বেরিয়ে যাবে। আর ডি এর মান কত আছে, ডি এর মান এখানে আছে 4 সেমি, 4 সেমি মানে 0.4 মিটার, অর্থাৎ 0.4 মিটার। বাস বাকিটা ক্যালকুলেটারে করো, কত আসছে দেখো, দেখবা এটা ক্যালকুলেটারে, চলো আমিও করি। এটা রেজাল্টেন্ট লিখবা হচ্ছে, রেজাল্টেন্ট লিখবা এটা দেখো 6.25
ইন্টু 10⁻⁻⁴, -4, এটাই অ্যান্সার। এত নিউটন পার মিটার, বাস গল্প শেষ। ওকে, ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন আসছি, সরণ প্রবাহ মাত্রা বলতে কি বোঝো, এর গাণিতিক রাশিমালাটি লেখো। দেখো সরণ প্রবাহ মাত্রা হলো সময়ের সাথে বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তনের কারণে সৃষ্ট প্রবাহ মাত্রা, তাই না? তো এর গাণিতিক রূপটা যদি বলি আইডি, সেটা হচ্ছে μ0 d∅e/dt হয়, যেখানে আইডি কি বলতো, আইডি হলো সরণ প্রবাহ মাত্রা, এপসিলন হলো শূন্যস্থানের বৈধতা, আর কিউই হলো বৈদ্যুতিক ফ্লাক্স এবং টি হলো সময়। বাস এটাও কিন্তু আমরা ডিটেলস ব্যাখ্যা করলাম, এর গাণিতিক রূপটা বলে দিলাম। তাহলে গাণিতিক রূপটা কি হলো, ক্লিয়ার তো? নেক্সট দেখো একটা প্রশ্ন আছে, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এবং বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এইবার দেখো অর্ধায়ু বলতে টি হাফ, অর্ধায়ু বলতে কি হয়, টি হাফ হয়, তো টি হাফ হয় হচ্ছে অর্ধায়ু। আচ্ছা, আর বিঘটন ধ্রুবক যেটা হচ্ছে কি আমরা বলতে পারি ল্যামডা। তো এর মধ্যে সম্পর্কটা বলবো, দেখো টি হাফ এটা কি হয় বলো তো, এলএন লগারিদমের একটা ভার্সন, ln 2 বলবো হচ্ছে ল্যামডা। তো এটা ক্যালকুলেশন করলে কি আসবে, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো এটার মানে হচ্ছে 0.693 ডিভাইডেড বাই, বলো কী হবে, 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। বাস এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে অথবার প্রশ্ন দেখে বলেছে, একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি -3.4 ইলেকট্রোভোল্ট, পরের তত্ত্বানুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো কৌণিক ভরবেগ যদি নির্ণয় করতে আমাদের একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে কি বলতো, আমরা বলি যে এল, কৌণিক ভরবেগ এল দ্বারা রিপ্রেজেন্টেশন যদি করি, তাহলে সেটা হচ্ছে কি এনএইচ ডিভাইডেড বাই কী হয় বলতো, ডিভাইড বাই 2π হয়। বাস এটা কিন্তু আমাদের ফর্মুলা। এইবার এখানে যে মানগুলো রয়েছে, দেখো শক্তি স্তরে ইএনের যে মানটা হয় সেটা প্রশ্নে দেওয়া আছে কত, দেখো প্রশ্নে ইএন আমাদের তো এটা নর্মাল ইএনের মান জানা আছে যে -13.6, এটা দেখো তোমাদের বইতে দেওয়া আছে, এই মানটা জানা আমাদের। আর এটাই কিন্তু আলটিমেটলি আমাদের যেটা দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে 3.4, অর্থাৎ এদের মধ্যে একটা রিলেশনশিপ আনতে হবে। 3.4 ইকুয়ালস টু লিখতে হবে 13.6 ডিভাইডেড বাই আমাদের কী করতে হবে বলো তো, এন স্কোয়ার বলে একটা ফর্মুলা পাবো। তো এই এন স্কোয়ারের মান আমরা এখান থেকে পাবো 4, ক্যালকুলেশন করো, দেখো 3 4 12, দেখো এইভাবে আসছে বিষয়টা, এন স্কোয়ার ইকুয়ালস টু 13.6 ডিভাইডেড বাই 3.4 ইকুয়ালস টু 4 আসছে। তাহলে এন ইকুয়ালস টু আমরা বলতে পারি যে এখানে +-2, অর্থাৎ এনের মান হচ্ছে কি বলো তো 2 বেরোচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? তো এই যে মানটা পেলাম NH/2π, তো এনের মানটা কী বলো তো, এক্ষেত্রে আমরা লিখবো 2, আর এখানে লিখবো এইচ, আর এখানে লিখবো কী বলো তো 2π, আলটিমেটলি আমাদের আসবে h/π। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো বলছে যে 7 নম্বর প্রশ্ন আছে যে একটি টিভি টাওয়ারের উচ্চতা 120 মিটার, যদি সেটির পাল্লা সীমা দ্বিগুণ করতে হয় তবে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে। তো এক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা আমরা একটা জানি যে √2πr বলে একটা ফর্মুলা হয়, মনে আছে? সেই √2πr এর ফর্মুলাতে আমরা করব। দেখো পাল্লা √d, অর্থাৎ d কষ্ট আমরা বলতে পারি যে √2, বলো কী আসছে 2r/h একটা ফর্মুলা পাবো, তাই না? বাস এই টোটালটা, এর মধ্যে জাস্ট মানটা বসিয়ে দিবে, গল্পটা শেষ হয়ে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যদি মানটা বসাই, আমাদের 120 মিটার রেঞ্জের ব্যাপারটা বলছে এখানে। তো দেখো এই ক্ষেত্রে আর বলতে কী বলতো, পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ বলতে টাওয়ারের যে উচ্চতা আছে সেটা। এবার বলছে যে পাল্লা দ্বিগুণ করতে হবে, তো টাওয়ারের উচ্চতা 4 গুণ করতে হবে। পাল্লা দ্বিগুণ মন দেখি, দেখো পাল্লা বলছে দ্বিগুণ, তাহলে টাওয়ারের উচ্চতা কত হবে, 4 গুণ হবে। এবার কথা হচ্ছে যে নতুন টাওয়ারের যে উচ্চতাটা আমরা ধরবো, তাহলে আমাদের প্রথমতই 120 মিটার দেওয়া আছে না, 120 মিটার মানে কি বলো, 120 গুণ আমাদের এই ক্ষেত্রে কত দ্বিগুণ করতে হবে, 4 গুণ। আমি 2 বললে তুমি বলবে 4, এটা কিন্তু সিস্টেম। অর্থাৎ পাল্লা দ্বিগুণ করতে হলে টাওয়ারের উচ্চতা কিন্তু তার 4 গুণ, অর্থাৎ তারও ডাবল হয়ে যাচ্ছে। এটাতে 4 দ্বিগুণ করলে কত আসবে, আলটিমেটলি আমরা ক্যালকুলেট করতে পারবো 4 বারং 48, 480 মিটার হচ্ছে, ঠিক। এবার উচ্চতা কতটা বাড়াতে হবে, দেখো আগে ছিল কত 480, এখন হলো 480, আগে ছিল 120, বিয়োগ করলে কত হবে, বাচ্চাকালের যে বিয়োগফল, দেখো 360 আসছে, আমাদের 360 মিটার আসছে, বুঝতে পারলে? এই তো বিষয়টা 360 মিটার হয়ে গেল। ওকে, এত মিটার অ্যান্সার। এবার দেখো অতপদে আছে 3 × 10⁸ হার্জ কম্পাঙ্কের বাহক তরঙ্গের একটি দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের সেই একটা বিখ্যাত ফর্মুলা আছে না, ল্যামডা ইকুয়ালস টু c/f, ল্যামডা ইকুয়ালস টু বলবো c/ ফ্রিকোয়েন্সির f, মনে পড়ছে? তো এই ক্ষেত্রে আমাদের মান খালি একটাই দেওয়া আছে, 3 × 10⁸। তো
তো 3 × 10⁸ তো আমরা 3 × 10⁸ বলতে তো সিমিলার হয়তো 3 × 10⁸ মানে দুটো রেঞ্জে একই আছে। তো দুটোর দূরত্ব একটা হচ্ছে, দেখো এটা হচ্ছে বেগ ভেলোসিটি m/s, এটা হচ্ছে হার্জে ওকে ক্যালকুলেট করা হয়, ফ্রিকোয়েন্সি যেটা আছে তাই না। তো এর ফ্রিকোয়েন্সিটা একই ল্যাম্বডার ক্ষেত্রে। তো আলটিমেটলি এটার অ্যান্সার করলে পারে 1 আসছে অ্যান্সারটা। আর দ্বিমুখী অ্যান্টেনার দৈর্ঘ্য যেটা আছে, দ্বিমুখী অ্যান্টেনার যেটা দৈর্ঘ্য সেটা আমরা নিয়মে কি জানি যে λ/2 হয়। কী হয়? λ/2 হয়। কনসেপ্ট ক্লিয়ার? কী হয় বলো তো? λ/2 হয়। এবার গল্পটা হচ্ছে ল্যামডার মান কত বলো? ল্যামডার মান তো আমি এখানে পেলাম 1, তাই না? এখানে 1 পেলাম না? ল্যামডার মান কত আসছে? 1। তাহলে বসিয়ে দাও, এখানে 1 বসিয়ে দিলাম। আচ্ছা, /2 হলো। তো 1/2 আসলে কী আসবে? এটা ক্যালকুলেশন করলে আসবে কত? 0.5 মিটার। তো লিখে দাও 0.5 মিটার। বাস, আমাদের গল্প হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো গ্রুপ সিতে আছে গাউসের উপপাদ্য, তাই কি না? আর এখানে টোটাল সলিউশন আরও অনেক প্রশ্ন রয়েছে। যদি তোমার আমার এক্সপ্লেনেশন ভালো লাগে, যদি মনে হয় যে এক্সপ্লেনেশন ঠিকঠাক হচ্ছে, অ্যান্সারগুলো ঠিকঠাক হচ্ছে, স্যাটিসফাই, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ওকে, আমি অনেক স্পিডে সলভ করলাম, বোঝানোর চেষ্টা করলাম। আর অবশ্যই ফিজিক্স, নিটের ফিজিক্স কিন্তু চালু হচ্ছে, অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে। অবশ্যই পিওইগুলো সলভ করো। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করো। এই ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর ফিজিক্স ভুল হতেই পারে, ম্যাথমেটিক্স ভুল হতেই পারে, যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট করবে। বন্ধু পড়াশোনা করো, খুব ভালো থেকো। ওকে, দেখা হচ্ছে নেক্সট পার্ট। কমেন্ট করবে কিন্তু, কমেন্ট করলে কিন্তু সেকেন্ড পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো পরের পার্টের অঙ্কগুলোও আর লজিকগুলো খুব ইজি আছে, করবো তাহলে। ওকে, খুব ভালো থেকো।